বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের দাদারা যারা ভারতকে বাংলাদেশকে না নিজের দেশকে না যারা ভারতকে প্রভু মনে করে, যারা ভাবে যে ভারত তাদের দ্বিতীয় মাসিও, যারা তাদের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠন করবে এবং বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দিবে, কিন্তু তাদের ধারণাগুলো ভুল হয়ে গেছে। অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা ভারতের, এই নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার বৈঠকের পরে তেইকেল ভারতের যেগুলো অন্ধভক্ত ছিল, আওয়ামী লীগ ছিল, এই আওয়ামী লীগগুলো চুপসে গেছে। কারণ খলিলুর রহমান যে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সামনে এবং যে বৈঠকগুলো করা হয়েছে, এই বৈঠকের মূল ছিল এবং অজিত ডোভাল এই বাংলাদেশের খলিলুর রহমানকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই দলগুলোকে নিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছিল। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল, এই আওয়ামী লীগ কীভাবে নির্বাচন করতে পারে সেটা বলছিল। তখন খলিলুর রহমান উত্তর দেয় যে আপনার দেশে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে কি বাংলাদেশে কখনো হস্তক্ষেপ করে? আপনি কোন দল ক্ষমতা আসে, কখন নির্বাচিত হয়, এইটা কি বাংলাদেশ কখনো হস্তক্ষেপ করে? যেখানে বাংলাদেশ আপনার দেশে হস্তক্ষেপ করে না, তাহলে আপনি কেন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করতেছেন? যেটা অদশা হস্তক্ষেপ। কারণ বাংলাদেশের সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণই নির্ভরই করবে আগামীতে কে সরকার হবে, কে সরকারে বসবে, কারা ভোট দিবে, এবং নির্ধারণ করবে নির্বাচন কমিশনার যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে নাকি। কারণ আপনি যদি দেখেন নুরের বাড়ার ট্রাইব্যুনাল দেখেন, বা মুসরানিন দেখেন, বা আপনার হিটলারের আপনার পার্টি যদি দেখেন, যে যখন তারা পরাজিত হয় এবং পতন হয়, যারা জনগণের সাথে গণহত্যার সাথে জড়িত ছিল, এই দলগুলোকে পরবর্তী নির্বাচনে এবং রাজনৈতিক অধিকার দেয় নাই। যখন খলিলুর রহমান একের পর এক রাষ্ট্র তুলে ধরে, ইতিহাস তুলে ধরে যে বাংলাদেশে ছাত্র এবং জনতাকে একটা দল কি পারে গণহত্যা করতে, তাদের উপরে এটা গুলি চালাইতে? তো এই যে গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদের পক্ষে ভারত কিভাবে আপনি সমর্থন করে? ভারত কি আন্তর্জাতিক আইন রীতি মানে না? ভারত কি আন্তর্জাতিক আইনের এটা কি সমর্থন করে না? এই ভারত কি জাতিসংঘ একে সমর্থন করে না? যদি আন্তর্জাতিক আইন মাইনা থাকে, তাহলে আপনার গণহত্যাকারী এই দলকে কিভাবে ভারত আপনার নির্বাচনের সুযোগ দিতে বলে? তখনই খলিলুর নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখবেন যে এটা আপনার মাথা আতাইতেছে, এইরকম করে মাথা আতাইতেছে। আপনার খলিলুর রহমানের সাথে কথা বলার পরে অজিত ডোভালের মুখে কথা নাই যে সে ভারতের মানুষের কাছে অজিত ডোভাল আপনার সুপারম্যান বা স্পাইডারম্যান হলেও, বাংলাদেশে খলিলুর রহমানের কাছে অজিত ডোভাল এখনও শিশু। কারণ অজিত ডোভালের যে কথা এবং অজিত ডোভালের যে যুক্তিগুলো তুলে ধরছে, এই যুক্তির কাছে ভারত আর কোনো শব্দ করতে পারে নাই। কি কামে আপনি একটা জিনিস দেখেন যে অজিত ডোভাল যে খলিলুর রহমান যে যুক্তিগুলো তুলে ধরছে, শেখ হাসিনাকে ফিরে দিতে হবে এবং শেখ হাসিনা সহ গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফিরে দিতে হবে। এখন এই যে অজিত ডোভাল বলছে যে ভারতে যদি কোনো অতিথি আসে, সেই ক্ষেত্রে ভারত সেই দেশের অতিথিকে অন্য দেশের হাতে তুলে দেয় না। তখন খলিলুর রহমান বলছে যে 1972 সালে 2 ফেব্রুয়ারি যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে, ভারত এবং পাকিস্তানের সাথে যে সিমলা চুক্তি হয়েছিল, এই সিমলা চুক্তির মেন ছিল হলো প্রবর্তন চুক্তি। ভারত অবশ্যই মানতে হবে তার প্রবর্তন চুক্তিগুলোকে, কারণ এখানে ভারতের সরকার ইন্দিরা গান্ধীর সমর্থনে প্রবর্তন চুক্তি করছে।
ভারত যদি অবশ্যই আন্তর্জাতিক আইন মানে এবং সমস্ত গোষ্ঠীর আইনকে শ্রদ্ধা করে, যদি আইনকে শ্রদ্ধা করে এবং সমস্ত গোষ্ঠীর আইনকে যদি মানে, অবশ্যই আপনার এই যে শেখ হাসিনা সহ যেগুলো আপনার ছাত্র জনতার হত্যার সাথে জড়িত, এই জড়িত দেশকে আপনার এই যে বাংলাদেশের হাতে ফিরা দেবে। এবং খলিলুর রহমান আরও কিছু প্রশ্ন করছে, যেমন খলিলুর রহমান বলছে যে কর্নেল যিনি শেখ মুজিবুর রহমান হত্যার সাথে জড়িত, কর্নেল মাজেদ যখন আপনার মাজেদের যখন রায় হয়, ফাঁসির অর্ডার হয়, তখন মাজেদ ছিল ভারতে এবং ভারত সরকার মাজেদকে বাংলাদেশে তুলে দেয় এবং শেখ হাসিনার হাতে তুলে দেয়, তার জল্লাদের হাতে, এবং মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়। এখন ভারতকে এই প্রশ্নগুলো তুলে ধরছে, আপনি যদি প্রবর্তন চুক্তিকে যদি সমর্থন না করেন, বা আপনি বলতেছেন প্রবর্তন চুক্তি করা যাবে না, যদি নাই করা যায় তাহলে কর্নেল মাজেদকে তাহলে আপনি কেন তুলে দিচ্ছেন? এখানে কর্নেল মাজেদ তো আপনার দেশে ছিল, ভারতেই আশ্রয় ছিল, তাহলে সেই আশ্রয় পাতিকে তাহলে আপনি কেন তুলে দিচ্ছেন? দেখেন যে এই যে অজিত দোভাল তখন আর কোনো কথা নাই। অন্যদিকে অজিত দোভালের কাছে আপনার এই যে কিছু আপনার লিস্ট তৈরি করছে, দিছে যে বাংলাদেশের কারা কারা আপনার মৌলবাদী, যারা আপনার ভারতের কথা যে মৌলবাদী বলে, যে মৌলবাদীদের ঘাঁটি কোথায় কোথায় আছে এবং তাদেরকে ধরতে হবে, বা তাদের হলো এই ব্যবস্থা করতে হবে, তাদের ওই ব্যবস্থা করতে হবে। তখন অজিত এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যে খলিলুর রহমান বলতেছে যে বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশে ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, কাউন্টার টেরোরিজম আছে, তারা কেবল অপরাধ দমন করার জন্য। ভারতের অপরাধী মানে যে বাংলাদেশের অপরাধী নাও হতে পারে, কারণ বাংলাদেশে যাদের কথা বলতেছেন যে এরা অপরাধী, এরা এইটা হলো ভূ রাজনীতিক এবং এইটা আপনার উভয় রাষ্ট্রকে সম্পর্ক নষ্ট করে। কারণ আপনি যাদের কথা তুলে ধরছেন এবং যাদের লিস্ট দিতে চাচ্ছেন, এরা হলো বাংলাদেশের মেধাবী সন্তান এবং বাংলাদেশের নাগরিক। কারণ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সমর্থন করবে এবং এখানে ভারতের সমর্থন প্রয়োজন নাই, এবং বাংলাদেশের ভারতের হস্তক্ষেপ আর প্রয়োজন নাই। আপনি যখনই এই কথা বলছে, আপনি দেখেন যে ভারতের রাজনৈতিক বিশ্লেষণ এবং ভারতের মিডিয়া এখন কি বলতেছে, এখন বলতেছে বাংলাদেশের উপরে কি ভারত আপনার আক্রমণ করতে পারে, এই যে ভারত কোথায় কোথায় আক্রমণ করবে, বাংলাদেশে যদি সৈন্য সমন্ত করে কোথায় কোথায় বাংলাদেশকে আক্রমণ করবে, বাংলাদেশকে কি করবে, বাংলাদেশের সামনে যুদ্ধ বাধা দিবে। দেখেন এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যখনই তার স্টেট কথা বলা শুরু করছে, যে লিগ্যালিটি বলা শুরু করছে তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তখনই কেবল ভারত আবল তাবল হয়ে গেছে এবং ভারতের মেন্টালি আপনার ঘুরে গেছে। যে এই যে তখনই কেবল ভারতের মিডিয়া এবং বর্তমানে ভারতের কিছু মিডিয়া দেখবেন, বা ভারতের কিছু যারা পলিসি মেকার করে, যে মেকার আছে, তারা কি বলতেছে, তারা বলতেছে যে এই যে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, বাংলাদেশকে আপনি শুধু ঢাকা ব্যতীত অন্য রাজ্যগুলো ভারত নেবে। কিন্তু ভারত ভুল করতেছে। কারণ ভারত কেন ভুল করতেছে, আপনি একটা জিনিস দেখেন যে ভারত কোথায়, আপনার এই যে ভারত, এই ভারত হলো আপনার এই পুরোটা ভারত, এইটা হলো বাংলাদেশ, এখানে মায়ানমার, এই পাশে নেপাল, এই পাশে ভুটান, এই পাশে মালদ্বীপ, এই পাশে হলো শ্রীলঙ্কা, আর এই দিকে হলো পাকিস্তান, আর ওই পাশে হলো আপনার দক্ষিণ হলো এইটা আপনার আফগানিস্তান। এখন বলতেছে দেখেন যে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, ভারত যদি আক্রমণের কোথায় করবে, চট্টগ্রাম দিক দিয়ে যদি আক্রমণ করে, সেক্ষেত্রে কি হবে, বা আপনার অন্যদিকে ময়মনসিংহ দিয়ে আক্রমণ করতে পারে, ত্রিপুরা দেয়া, বা অন্যদিকে দেখা যায় যে আপনার 7 সিস্টার যেটা ফেনী বাংলাদেশের, এই ফেনীর রাস্তা দিয়ে এই ফেনীর এখান থেকে যদি আক্রমণ করে সরাসরি, তাহলে ভারত কি করবে, বাংলাদেশ কি করবে?
যেটা বাংলাদেশ করতে পারে। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, এবং ভারত কি করবে দেখেন, এখানে ফেনীর পাশে হলো আপনার 7 সিস্টার। এখানে যদি ভারত যদি এখানে যদি এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এখানে যদি কলকাতার যদি ঘাঁটি দেখেন বা মিজোরামে এই যে এয়ার বেস আছে ভারতের, এই এয়ার বেস যদি দেখেন যে এখানে যে রাফায়েল বা অন্যান্য MiG-20, 40-100 এই বিমানগুলো এখানে আছে। এবং এইখানে যদি ত্রিপুরাতে দেখেন, ত্রিপুরাতে তাদের বিমান ঘাঁটি আছে। এখানে যদি বাংলাদেশকে যদি তারা আক্রমণ করে, তাহলে বাংলাদেশ কি করতে পারে? এখানে বাংলাদেশ কি করতে পারে দেখেন, যে বাংলাদেশের রেঞ্জের 120 কিলোমিটার বা 140 কিলোমিটার রেঞ্জ বাংলাদেশের থেকে ভারত, ত্রিপুরা, আসাম, এই রেঞ্জগুলো 120-এর থেকে 30। ভারত যদি আক্রমণ করে এবং ভারত যদি মনে করে যে বাংলাদেশে আক্রমণ করবে, তখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ এই যে আপনার এই যে ঘাঁটিগুলো আছে, যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই ঘাঁটিগুলোর যেগুলো আপনার রাফায়েল আছে, আপনার MiG-20 আছে, যেগুলো আপনার ক্ষেপণাস্ত্র বা আপনার ওখানে আছে গোডাউনগুলো যেগুলো আছে, এগুলোর থেকে বাংলাদেশের রেঞ্জের খুব কাছে। কারণ এখানে যদি বাংলাদেশের রেঞ্জের কাছে হয়, কারণ তাহলে কি করবে বাংলাদেশ সহজেই এই ঘাঁটিগুলো, ভারতের এই ঘাঁটিগুলোকে খুব সহজেই লক্ষ্যবস্তু করতে পারবে। কারণ ভারত যদি এখানে যদি লক্ষ্যবস্তু করে, এই যে আপনার ভারতের এই যে আপনি নীল চিহ্নগুলো দেখতেছেন, যে নীল চিহ্ন, এই যে যেখানে হলো ভারতের হলো ঘাঁটিগুলো আছে, এবং ভারতের এই যে আপনার নীল চিহ্ন দেখছেন, এই ঘাঁটিগুলো এই নীল চিহ্ন জায়গায় যেখানে ভারতের বিমান এবং ভারতের ক্ষেপণাস্ত্র, ভারতের রাডার সিস্টেমগুলো আছে। এখন যদি বাংলাদেশে আক্রমণ করে, বাংলাদেশে যদি বাংলাদেশের 120 বা 130 রেঞ্জের হবে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই রাজ্যগুলো বাংলাদেশের থেকে 120-130 কিলোমিটার থাকে। বাংলাদেশ তখন সহজেই এই রাজ্যগুলোকেই আক্রমণ করতে পারবে এবং তাদের বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে পারবে। এখন যদি বাংলাদেশ যদি এখানে যদি তাদের বিমান ঘাঁটিগুলো যদি ধ্বংস করতে পারে, সহজেই ধ্বংস করতে পারে, সেক্ষেত্রে ভারতের বিমান আসতে হবে এই যে আপনার দিল্লির থেকে তখন ঘুরে আসতে হবে দিল্লি। কারণ দিল্লির আপনার দেখা যায় যে দিল্লির থেকে আসতে তাদের অনেক টাইম লাগবে। কারণ এই কারণে দিল্লির থেকে আসবে, এদিকে আসবে, এখানে তো সড়ক পথ নাই, অন্যদিকে নদী পথ আসবে। এখানে যদি নদী পথগুলো দিয়ে আসে, তাহলে তাদের সময়গুলো অনেক টাইম লাগবে। যে এই আপনার এক রাজ্য থেকে আর এক রাজ্য যাইতে তাদের এই দীর্ঘ লং টাইম লাগবে। তাদের অশ্ব বা তাদের অস্ত্র জোগাতে বা তাদের অস্ত্রের মজুদ আনতে, আবার আনতে, এইখানে অনেক লং টাইম লাগবে। এই ফাঁকে দেখা যায় যে অতি তাড়াতাড়ি যদি এখানে যদি ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরামের ঘাঁটিগুলোকে ধ্বংস করা যায়, তাহলে দিল্লির থেকে আসতে তাদের টাইম লাগবে কত, অনেক টাইম। আপনার 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে তাদের আরও বেশি লাগবে, যেটা নদী পথ, 2 দিন লাগবে, 2 দিনও লাগতে পারে। যে সেখানে তাদের রস্য কখন ফুরা যাবে, এখানে রস্য যখনই ফুরা যাবে, তখন বাংলাদেশ সহজে এখান থেকে তাদেরকে মোকাবেলা করতে পারবে। কারণ বাংলাদেশ যদি এখান থেকে মোকাবেলা করা হয়, তাহলে এখানে যদি আপনার এই যে মিজোরাম বা আসাম, এই যে এখান থেকে যদি এখানে যে ময়মনসিংহের থেকে যদি আঘাত করা হয় বা এখান থেকে যদি আক্রমণ করা হয়, তাহলে যদি ভারত যদি বাংলাদেশ যদি পাল্টা আক্রমণ করে, সেগুলো ওরা 2 দিকে হেঁটে যাবে। অন্যদিকে যদি ফেনীর থেকে আক্রমণ করা যায়, বাংলাদেশ যদি ফেনীর থেকে আক্রমণ করে, যে ফেনী তাদের সহজেই তাদেরকে ভূখণ্ডকে আপনার দখল করতে পাবে, তারা এলোমেলো হয়ে যাবে, তাদের প্রশাসন এবং তাদের সেনাবাহিনীগুলো এলোমেলো হয়ে যাবে। কারণ এখানে আক্রমণ করার সাথে সাথে দেখা যায় যে তাদের বিমান বাহিনী ধ্বংস যদি করা যায়, তাদের যে মিসাইল গোডাউনগুলো যদি এখান থেকে ধ্বংস করা যায়, তাহলে তারা সহজেই আপনার মাজা অনেকটাই কোমর ভেঙে যাওয়ার মতন, যে কোমর ভেঙে যাবে। তখন ভারতগুলো অনেকটাই পিছু হাঁটবে, কারণ তারা কারণ এই যে 3 পিলে করবে, তখন তাদের যে ভিতরে এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম বলেন, এই রাজ্যগুলো তখন এই যে মাওবাদী এবং নকশালবাদী, এই যে মাওবাদী নকশালবাদী যেমন আছে, যে যারা যে ভারতের 19টা রাজ্য প্রভাব বিস্তার করে,
এই রাজ্যগুলোর লোকগুলো তখন এই ভিতরে থেকে, এখন তো তারা গাছপালা, নদী নালা বা সাগর পথে থাকে, যখনই বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তখনই এই রাজ্যগুলো, এই যে মাওবাদী নকশালবাদী যারা আছে, এই নকশালবাদী মাওবাদী কোল এই নদী পথে থেকে সামনে আসবে। সামনে এসে তারা তাদের স্বাধীনতার জন্য, যারা বছরের পর বছর লড়াই করতেছে স্বাধীনতার জন্য, তখন কোন তারা সহজেই স্বাধীনতার স্বাদ পাবে। তাহলে ভারত তাহলে কেন, এটা কি ভারতের হুমকি, না ভারত আমাদের বাংলাদেশের থেকে আক্রমণ করতে পারে? এটা নির্ভর করবে বাংলাদেশের মতামত, জনগণের মতামত এর উপরে। আপনার কি মনে হয়, ভারত কি বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে? সবাই ভালো থাকুন, আসসালাম।